প্রতিদিন অফিস থেকে ফিরে রুমে পা রাখতেই এক রূপসী এগিয়ে এসে হৃদয়গ্রাহী একটা সালাম দিয়ে অভিবাদন জানায়। আজ কেউ অভিবাদন জানাল না। জাওয়াদ ভ্রু কুঁচকাল। ভেতরে চোখ বুলিয়ে দেখল মুশরাফা খাটে বসা। দরজার আওয়াজ শুনে এদিকে একবার তাকিয়েছে, তড়িৎ চোখ ফিরিয়ে আবার। অন্যান্য দিন মুশরাফা সুমিষ্ট হেসে এক গ্লাস ঠান্ডা পানি এগিয়ে দেয়। চঞ্চলতার মতো চাঞ্চল্য দিয়ে রুমটাকে মাতিয়ে রাখে। কত দুষ্টুমি, কত ফাজলামো করে জাওয়াদের রাগ বিনাশ করে। আজ সেসব কিছুই হল না। মুশরাফা পানি এগিয়ে দিল না, বরং ওকে দেখে পাশ কাটিয়ে বারান্দায় চলে গেল। যাওয়ার টাইয়ের নাট ঢিলে করতে করতে দেখল তা হল কি এই মেয়ের। অতঃপর জাওয়াদ নিজেই বলল, মুশরাফা, এক গ্লাস পানি দাও তো। মুশরাফা পানি নিয়ে এলো, তবে জাওয়াদের হাতে দিল না, সেন্টার টেবিলের উপর রাখল। রেখেই চলে গেল বারান্দায়। একবার তাকালো ও না জাওয়াদের দিকে। জাওয়াদের মনে সন্দেহের দানা বিঁধল এবার। সন্দেহটা পাকাপোক্ত হল ফ্রেশ হয়ে টাওয়াল মেলতে বারান্দায় যাওয়ার পর। মুশরাফা গ্রিল ঘেঁষে আকাশ পানে তাকিয়ে দাঁড়িয়ে আছে, চোখে বিষণ্ণতার স্পষ্ট। জাওয়াদ টাওয়াল মেলে দিতে দিতে বলল, সকালে অফিসের জন্য আমাকে জাগাওনি কেন? তোমার জন্য কতগুলো কথা শুনতে হয়েছে আমার। আবার মনক্ষুণ্ণ হল মুশরাফার। লোকটার এখনো বোধোদয় হয়নি যে সে নামাজও মিস করেছে। এক ওয়াক্ত নামাজ মিস হলে মুশরাফার কষ্টে বুক ফেটে যায়, কান্না আসে। এমনও হয়েছে নামাজ পড়তে না পারায় কেঁদে ভাসিয়েছে। অথচ সে সহজে কাঁদে না। লোকটার কি একটুও কষ্ট হচ্ছে না? এতদিন নামাজ পড়ে এটুকু টান ও জন্মায়নি? হতাশা, বিষণ্ণতা এসে ভর করল মুশরাফার মাঝে। বিয়ের পর মামার বাড়ি যাওয়া হয়নি। মামা মামি প্রতিদিন ফোন করে জোর করছেন যেতে। শুধু এই লোকটাকে নামাজে অভ্যস্ত করানোর জন্য সে যাচ্ছে না। মামিকে বলেছে আর কিছুদিন পর যাবে। সব কি তবে বৃথা? আকাশের দিকে তাকিয়ে মনের দুঃখ বলা সুন্নত। এর পরিপ্রেক্ষিতে মুশরাফা আকাশ পানে চেয়ে নিজের অভিমান ঝাড়ছে। সে জাওয়াদের প্রশ্নের জবাব দিল না। জাওয়াদ ফিরতি বলল, এই মেয়ে, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি, উত্তর দাও। আমাকে জাগাওনি কেন? মুশরাফা উত্তর দিল না। পাশ কাটিয়ে রুমে যেতে নিল। জাওয়াদ হাত ধরে কিছুটা রেগে বলল, সমস্যা কি তোমার? তুমি আমাকে ইগনোর করছো কেন? উত্তর দাও। মুশরাফা চোখে রাগ নিয়ে তাকালো। বিড়বিড় করে বলল, অফিসে দেরি হলে বসের বকা খাওয়ার ভয় আছে, অথচ এক ওয়াক্ত নামাজ মিস করে আগুনে যে জ্বলতে হবে তার ভয় নেই। এত গুনাহের কাজ করেও বিন্দুমাত্র অনুতাপ নেই। আবার জিজ্ঞেস করছে ইগনোর করছি কেন? বদলোক। জাওয়াদ শুনল না সে কথা। তবে মুশরাফার দৃষ্টি ওকে বুঝিয়ে দিল রাগটা কার উপর। মুশরাফা হাত ছাড়িয়ে চলে গেল। রুম থেকে বেরিয়ে গেল। মাঝরাতে আকস্মিক ঘুম ভেঙে গেল জাওয়াদের। কারণ পর্যবেক্ষণ করতে গিয়ে মুশরাফার কান্নার শব্দ আবিষ্কার করল। তাহাজ্জুদে সেজদায় লুটে স্বামীর হেদায়েত চেয়ে কাঁদছে মুশরাফা। জাওয়াদ সেসব টের পেল না, শুধু কান্নাটা শুনল। আবার ও রাগ হল ওর, ভীষণ রাগ। মুশরাফাকে কটা কথা শোনানোর ইচ্ছাটা প্রবল হল, কিন্তু ইচ্ছেটাকে সায় দিল না। রাগটা মুশরাফার সামনে প্রকাশ না করে নিজ মনেই বিড়বিড় করল। রাতের ভারী ঘুমটা আবার এসে ঝেঁকে ধরল। ঘুমের কোলে তলিয়ে পড়ল। মুশরাফা নামাজ পড়ে শেষ রাতের দিকে জায়নামাজেই ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙল কারো ডাকে। মুশরাফা।
এই উঠো। মুশরাফা ঘুমজড়ানো চোখ মেলল খানিক। আধো চোখে ধবধবে সাদা পাঞ্জাবি পরিধেয় জাওয়াদকে চোখে পড়ল। ওকে তাকাতে দেখে জাওয়াদ শান্ত স্বরে বলল, আমি বাবার সাথে মসজিদে যাচ্ছি। দরজা লাগিয়ে দাও। মুশরাফা দেয়াল ঘড়িতে সময় দেখল। ফজরের সময়। আজ লোকটাকে জাগানো লাগেনি, নিজে উঠে গেছে, আবার তাকেও জাগিয়ে দিয়েছে। অবিশ্বাস্য চোখে চাইল মুশরাফা। ওর মনে হল এটা স্বপ্ন, ঘুম ভাঙার সাথে সাথে ভেঙে যাবে। স্বপ্ন বাস্তবতার বেড়াজালে পড়ে গেল ও। সত্য যাচাইয়ে নিজের হাতেই চিমটি কাটল। জাওয়াদের হাসি পেল তা দেখে, তবে হাসল না। ধীর স্বরে বলল, উঠো, দরজা দিয়ে এসে নামাজ পড়ে নাও। জাওয়াদ নিজ থেকেই নামাজে যাচ্ছে, আবার ওকেও নামাজের জন্য জাগাচ্ছে। আদৌ সম্ভব? গত একদিনে জমে থাকা অভিমান ঝরানোর জন্য আশ্চর্যজনক এই দৃশ্যটাই যথেষ্ট। মুশরাফার সিদ্ধান্তে পাটল ধরল। কথা না বলে পারল না। বিস্মিত স্বরে বলল, আপনি সত্যিই নিজ থেকে নামাজের জন্য যাচ্ছেন? আর আমাকেও নামাজের জন্য জাগাচ্ছেন? জাওয়াদ বিরক্ত হওয়ার ভান করল, তুমি মেয়েটা একটু বেশি কথা বলো। উঠো, আমার নামাজের দেরি হচ্ছে। এমনিতেই তোমার জন্য কাল নামাজ মিস হয়েছে, আজ আবার মিস হতে যাচ্ছে। জাওয়াদের স্বরে অনুতাপের আভা খুঁজে পেল। সেই ছাপ যা মুশরাফা গতকাল হন্য হয়ে খুঁজেছে। নামাজের জন্য আগ্রহ, আন্তরিকতাও খুঁজে পেল। কাঙ্ক্ষিত কিছু পেয়ে একরাশ খুশি হাতছানি দিল মুশরাফাকে। ঘুম জড়ানো মুখে হেসে ফেলল। চওড়া, সুখময় একটা হাসি। সেই হাসিটা সোনায় রাঙানো, সুখে রাঙানো। যেই হাসি থেকে চারদিকে স্বর্ণাভ সুখানুভূতি ছাড়াচ্ছে। প্রথম দিন বাসার সাথে নামাজ পড়তে যাবার পর বাবার চেহারায় ভাসা খুশিটা জাওয়াদ আজ আবার দেখল মুশরাফার মুখে, দ্বিগুণ প্রজ্জ্বলিতভাবে। এ বাসায় আসার পর ওকে এত খুশি হতে দেখেনি। জাওয়াদ অন্তর্ভেদী চোখে পরখ করল হাসিটা, কত কি খুঁজে পেল। মুশরাফা তড়িৎ উঠে দাঁড়াল। উৎফুল্ল হয়ে বলল, জায়াকাল্লাহু খায়রান। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক। চলুন। জাওয়াদ এবার সামনের দিকে পা বাড়াল। মুশরাফা পিছু পিছু গেল। জয়নাল আবেদিন বসার ঘরে অপেক্ষা করছেন। ছেলেকে দেখে বললেন, নামাজের জন্য বেরিয়ে আসি বলে কোথায় হাওয়া হয়ে গিয়েছিলি? ভুল সময়ে ভুল কথা বলায় জাওয়াদ বিরক্ত হল বাবার উপর। এই সময় বাবা কথাটা না বললে কি হতো? সে চোরা চোখে মুশরাফার দিকে তাকাল। মুশরাফা ঠোঁট চেপে হাসছে। বেচারা ধরা পড়ে গেছে। জাওয়াদ প্রসঙ্গ ঘুরিয়ে বললেন, নামাজের দেরি হচ্ছে, বাবা চলুন। জয়নাল আবেদিন আগে হাঁটা ধরলেন। মুশরাফা আর জাওয়াদ পিছনে যাচ্ছে। মুশরাফা ধীর স্বরে বলল, অজু করে বেরিয়ে আবার ফিরলেন কেন? চলে যেতেন। কিসের টানে ফিরে আমাকে জাগালেন? জাওয়াদ বিরক্ত চোখে তাকাল। তারপর বলল, টান ফান কিছু না, ঘরের দরজা বন্ধ করতে বলতে গিয়েছি। মুশরাফা চমৎকার একটা হাসি দিল। বলল, সত্যি? জাওয়াদ কিছু বলল না। দরজা অবধি চলে এসেছে। জয়নাল সাহেব আগেই সিঁড়ি বেয়ে নেমেছেন। জাওয়াদ দরজার বাইরে গিয়ে দাঁড়াল। মুশরাফা দরজার এ পাশে দাঁড়ানো। জাওয়াদ সামনের দিয়ে পা বাড়িয়ে পিছনে তাকাল। বলল, তোমাকে না নিষেধ করেছি আমার নামে কারো কাছে বিচার দিতে?
মুশরাফা ভাবুক সুরে বলল, আমি কারো কাছে বিচার দিইনি। আবার মিথ্যা বলো। রেগে গেল জাওয়াদ। মুশরাফা বলল, আমার কথা মিথ্যা হলে আপনি সত্যটা বলুন। আমি কার কাছে বিচার দিয়েছি? কিছু হলেই সেজদায় কেঁদে কেটে আল্লাহর কাছে বিচার দাও। আর কখনো আল্লাহর কাছে আমার বিচার দিবে না, পারলে দোয়া করবে। মনে থাকে যেন। কড়া স্বরে শাসিয়ে চলে গেল জাওয়াদ। যেতে যেতে বিড়বিড় করে বলল, শালা, ধার্মিক মানুষকে বিয়ে করার এই এক সাইড ইফেক্ট। আল্লাহর কাছে বিচার না দিয়ে দেয়, এই ভয় কিছু বলার আগেও ভাবা লাগে। এই ক্ষণে এসে সেদিন বিচার না দেয়ার ব্যাপারটা বোধগম্য হল মুশরাফার। লোকটা আল্লাহকে ভয় করতে শুরু করেছে, ভেবেই খুশি লাগল। যে আল্লাহকে ভয় করে সে খারাপ কিছু করতে পারবে না। জাওয়াদের আকস্মিক রেগে যাওয়ার কথা মনে পড়তেই ফিক করে হেসে ফেলল মুশরাফা। বাবা ছেলে নামাজ পড়ে হাঁটাহাঁটি করে ফিরল। বসার ঘরে বসল বাবা ছেলে। মুশরাফা চা নিয়ে গেল। নিজের জন্য বরাদ্দ চায়ের কাপ হাতে রুমে ফিরতে গেলে জয়নাল আবেদিন বাদ সাধলেন। হেসে বললেন, বসো, একসাথে চা খাই। মুশরাফা সিঙ্গেল সোফায় বিনয়ী ভাব ধরে বসল। তিনজনে চায়ে চুমুক দিল। জয়নাল আবেদিন চায়ের কাপ টেবিলে রেখে মুশরাফার উদ্দেশ্যে বললেন, বিয়ের প্রায় দিন 15 পেরিয়ে গেল। সেই যে বিয়ের দিন এলে তোমার আর বাবার বাড়ি যাওয়া হয়নি। ব্যাপারটা আমার মাথা থেকে সরে গিয়েছিল, বললে না কেন? মুশরাফা পাশের সোফায় বসা জাওয়াদের দিকে তাকালো এক পলক। সত্যটা বলতে গিয়ে আমতা আমতা করতে লাগল। জয়নাল আবেদিন নিজেই বললেন, বাসায় ঝামেলার জন্যই বলতে সাহস করনি, তাই না? আমাকে বলতে পারতে। যাক গে, তোমার মামা ফোন দিয়েছেন। মেয়ে নায়র নিতে চেয়েছেন। সেই সাথে আমাদেরও দাওয়াত দিয়েছেন। জয়নাল আবেদিন থামলেন। মুশরাফা উৎফুল্ল হয়ে বলল, আপনারা যাবেন? জয়নাল আবেদিন পরবর্তী কথা বলার আগে কিছুক্ষণ সময় নিলেন। তারপর বললেন, তুমি এখন এই পরিবারের সদস্য। পরিবারের সদস্য হিসেবে তোমার যতটা সম্মান পাওয়া উচিত তুমি তা এক অংশও পাচ্ছ না। এর জন্য দায়ী আমার স্ত্রী। তুমি না বললেও আমি জানি আমাদের অনুপস্থিতিতে মায়মুনা তোমাকে কতভাবে অপদস্থ করেন। আমি ওকে বুঝানোর চেষ্টা করছি। বুঝার চেষ্টা করছে না সে। এটা আমার ব্যর্থতা। মায়মুনা তোমার উপর ক্ষেপে আছেন, এমতাবস্থায় আমি ওকে তোমাদের বাসায় যেতে বলবো না। গেলে আবার কি না কি করে তখন তোমার পরিবারের কাছে আমরা সবাই অপমানিত হব। তার চেয়ে বরং সে না যাক। বাকি আমরা সবাই যাবে, তুমি কি কোনো একভাবে তোমার শাশুড়ির না যাওয়ার ব্যাপারটা রেখে দিতে পারবে? যাতে ব্যাপারটা খারাপভাবে উপস্থাপন না হয়। তুমি কি পারবে? লম্বা কথা বলে থামলেন জয়নাল আবেদিন। চায়ের কাপ তুলে চুমুক দিলেন, তারপর জিজ্ঞাসু চোখে তাকালেন পুত্রবধূর দিকে। মুশরাফা মনোযোগ দিয়ে শুনল শ্বশুরের কথা, তারপর বলল, আমার দুটো পরিবার, তার মধ্যে এটা একটা। আমি আমার এক পরিবারের কাছে অন্য পরিবারের সম্মান নষ্ট করতে চাই না। আপনি চিন্তা করবেন না বাবা, আমি সামলে নিব। মুশরাফার স্বর স্বাভাবিক। ওর কথাটা ভারী সুন্দর লাগল জয়নাল আবেদিনের। তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, যাক, নিশ্চিন্ত হলাম। নাজমুল ভাই আজ ডিনারের দাওয়াত দিয়েছেন। অফিস থেকে ফিরে রওনা হব সবাই। আমরা ডিনার সেরেই ফিরব,
তুমি কদিন বেরিয়ে এসো। জাওয়াদ ওখান থেকেই অফিস করবে না হয়। মুশরাফা জাওয়াদের দিকে তাকালো। জাওয়াদ মনোযোগ দিয়ে চায়ের কাপে চুমুক দিচ্ছে। এদিকে খেয়াল নেই তার। লোকটা কি আদৌ যাবে? নিশ্চিত হতে পারছে না মুশরাফা। তাও হেসে বলল, আচ্ছা বাবা, আমি তৈরি হয়ে থাকব। মুশরাফা জাওয়াদের সাথে কথা বলার অপেক্ষায় রইল। নাস্তা আর টিফিন তৈরির তাড়া থাকায় রান্নাঘরে ছুটতে হলো ওকে। রান্নার কাজে রুমে যাওয়ার ফুরসত মিলল না। সবার নাস্তার পর টিফিন রেডি করে গেল রুমে। জাওয়াদ তখন তৈরি হচ্ছে। মুশরাফা টিফিন ব্যাগে রাখতে রাখতে বলল, আপনি সত্যিই আমার সাথে নায়র করবেন? জাওয়াদ ঘড়ি পড়ছিল। মুশরাফার কথা শুনে বলল, ওসব নায়র টাইয়র করতে পারব না। আজ যাব শুধু, কাল সকালে ফিরে আসব। বাবা আদেশে যেতে হচ্ছে। নয়তো। মুশরাফা এমন কিছু ধারণা করেছিল। সত্যতা পেয়ে চাপা শ্বাস ফেলল। বলল, আমি চলে গেলে আর যাই করেন দয়া করে নামাজটা ঠিকমতো পড়বেন। রাতে ফোন সাইলেন্ট করে ঘুমাবেন না, আমি ফজরের সময় কল দিব। দেখা যাবে। দায়সারা জবাব দিল জাওয়াদ। এবার অন্তত নিজের জন্য নামাজটা পড়ুন, অনুরোধ করল মুশরাফা। জাওয়াদ ভ্রু বাঁকাল। আমার কবরে আমি যাব, তোমার কবরে তুমি যাবে। এমন না যে এক কবরে যাব দুজন। আমার জন্য তুমি ও শাস্তি পাবে, আমার জন্য তোমাকে ধরবে না। তাই আমাকে নিজেরটা নিজেকে বুঝতে দাও। মুশরাফা টিফিন ব্যাগে রেখে ড্রেসিং টেবিলের দিকে এগুলো। জাওয়াদের সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে আলতো গলায় বলল, কবর আলাদা হলেও আমি আপনার সাথে একই জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখি। আমি মোনাজাত হাত তুলে আল্লাহর কাছে আপনাকে জীবনসঙ্গীর পর আমার জান্নাতসঙ্গী হিসেবেও চাই। আমার স্বপ্নপথে যাওয়ার স্বপ্নটা আপনিও দেখুন না দয়া করে। নামাজ পড়ুন, আল্লাহর বিধান মানার চেষ্টা করুন। বিশ্বাস করুন, বিনিময়ে আপনি জান্নাতে দুনিয়া থেকে কোটি গুণ বেশি পাবেন। মুশরাফার কথাতেই আটকালো জাওয়াদ। মুগ্ধতা নাকি স্তব্ধতা কে জানে, ওকে বাকরুদ্ধ করে দিল। প্রত্যুত্তর করতে পারল না। আমি আপনাকে আমার জান্নাতসঙ্গী হিসেবে চাই, কথাটা চমৎকার লাগল জাওয়াদের কাছে। কি সুন্দর কথা। জাওয়াদ ওর জান্নাতসঙ্গী হওয়া মানে জাওয়াদ ও জান্নাতি হওয়া। ঘুরিয়ে মেয়েটা ওর জান্নাত কামনা করছে। মর্মার্থটাও কি হৃদয়গ্রাহী। কেউ যে ওকে এভাবে ও চাইতে পারে ইতোপূর্বে জানত না জাওয়াদ। ও এক পলক চাইল মুশরাফার দিকে। ওর দৃষ্টিতে কোমলতা ছিল আজ। দৃষ্টি ফেরাল। একবারে শান্ত স্বরে বলল, ইনশাআল্লাহ। ঘড়ির কাঁটায় রাত 10টা। জয়নাল আবেদিনের কালো রঙা কারটা চলতে শুরু করেছে সবে। ভেতরে অল্প স্বল্প গল্প চলছে। 7 সিটের কারটায় বসেছে 6 জন। ড্রাইভিং সিটে বসেছেন মধ্যবয়সী ড্রাইভার রাশেদ। ফ্রন্ট সিটে বসেছেন জয়নাল আবেদিন। দ্বিতীয় সিটে বসেছে জিশান, জায়েদ, জাহিন। মূলত জিশান, জায়েদ বাবার সাথে আলাপ করছে রাস্তাঘাট নিয়ে। আগ এটা এমন ছিল, এখন এমন হয়েছে। এমন কথাবার্তা চলছে। জয়নাল আবেদিন সেই 80 দশকে কেমন ছিল তাও বলছেন। ওদের গল্পের মাঝে রাশেদও জবাব দিচ্ছেন টুকটাক। রাশেদ পুরনো ড্রাইভার, সবার পরিচিত, সেই হিসেবে গল্প জমেছে। পিছনের সিটে বসা জাওয়াদ মুশরাফা। তারা নীরব শ্রোতার মতো সবার কথা শুনছে। কোনো উত্তর দিচ্ছে না। জাওয়াদের চোয়ালে গম্ভীর্যে ভরা। মুশরাফা নিশ্চুপ বসে আছে।
নিকাবের ফাঁকে বেরিয়ে আসা চোখজোড়ার দৃষ্টি জাওয়াদের পানে আবদ্ধ হচ্ছে খানিক পরপর। জাওয়াদের গম্ভীরতর মুখের পেছনকার কারণ পর্যবেক্ষণ করার চেষ্টা চলছে জোরদারভাবে। দুটো কারণ থাকতে পারে। এক, মুশরাফার বহিরাগত এই পোশাক। লোকটা এখনো ওর এই বাইরের যাওয়ার পোশাককে গ্রহণ করতে পারেনি। এই পোশাকটা এখনো জাওয়াদের চোখে বেমানান লাগছে। ওর হতাশ হবার কথা, কিন্তু ওর চোখে কোনো হতাশা নেই। ওর চোখমুখ একবারে স্বাভাবিক। এই স্বাভাবিকতার কারণ হল আল্লাহর উপর বিশ্বাস, ধৈর্যশীলতা। মুশরাফা মনেপ্রাণে বিশ্বাস করে জাওয়াদের চোখে একদিন এই বিতৃষ্ণা থাকবে না। লোকটা ওর পর্দাকে সাপোর্ট করতে শুরু করেছে, একদিন মেনেও নিবে। সবকিছু একসাথে পাওয়া যায় না, অপেক্ষা করতে হয়। পাওয়ার মাত্রা খুব ধীরগতিতে চলে। একদিনেই জাওয়াদ সবটা মেনে নিবে এমন ভাবাও অনুচিত। ওকে সময় দিতে হবে, সম্মানটা মন থেকে আসতে হবে। ওকে পর্দার মর্ম বুঝতে হবে। তারপর সে পর্দাকে সম্মান করবে, বাঁকা চোখে দেখবে না। এর মধ্যকার সময়টা ওকে ধৈর্য ধরে কাটাতে হবে। কোনোভাবে হতাশ হওয়া যাবে না। মুশরাফা হতাশ হচ্ছে না। 2, মাইমুনা। মাইমুনা ওদের এখানে আসাকে ভালো চোখে দেখেননি। জয়নাল আবেদিন সৌজন্যতাবোধে স্ত্রীকে সেধেছেন একবার। মাইমুনা সাফ জানিয়ে দিয়েছেন তিনি যাবেন না, এবং তার পরিবারের কাউকে যেতেও দিবেন না। এ নিয়ে স্বামীর সাথে একচোট ঝগড়া হয়েছে তার। মাইমুনা দমেননি তবুও কাকনের সাথে যুক্তি করে কাকনকে বাড়িতে রেখে দিলেন। জাওয়াদকে ও নিষেধ করলেন সেখানে যেতে। জাওয়াদ শুধু বলল, বাবা যাবে, আমি না গেলে খারাপ দেখা যাবে মা। ব্যাসের পর ছেলের উপর ও খেপেছেন। ছেলেকে বকাঝকা করে মুশরাফার উপর চড়াও হয়েছেন। জাওয়াদের সামনে ওকে অপবাদ দিলেন। তুই আমার ছেলেকে তাবিজ করেছিস, সবাইকে নিজের করে নিচ্ছিস, সংসারে অশান্তি লাগাচ্ছিস, তোর উপর গজব পড়বে। মুশরাফা তখন ব্যাগ গুছাচ্ছিল। শাশুড়ির কথা থেমে গেল। নিষ্প্রাণ চোখে তাকালো শাশুড়ির দিকে। নিজেকে গজব দেওয়ার জন্য কষ্ট হল না ওর। তৎক্ষণাৎ একটা হাদিস মনে এলো। রাসূল বলেছেন, যখন কোনো বান্দা কোনো ব্যক্তিকে অভিশাপ দেয়, তখন অভিশাপ আকাশে চলে যায়, আকাশের দরজাগুলো তার জন্য বন্ধ হয়ে যায়, অতঃপর তা জমিনের দিকে নেমে আসে। তখন জমিনের দরজাগুলোও তার থেকে বন্ধ করে দেয়া হয়, অতঃপর তা ডানে বায়ে ঘুরতে থাকে। যখন কোনো উপায় না পায়, তখন যাকে অভিসম্পাত করা হয়েছে, সে যদি এর যোগ্য হয়, তাহলে তার প্রতি পতিত হয়, অন্যথায় অভিশাপকারীর দিকেই ধাবিত হয়। আবু দাউদ, হাদিস 4907। মানুষটা না জেনে গজব দিচ্ছেন, এখন যদি তার উপর এসে বর্তায়। আল্লাহ মাফ করো। আতকে উঠল মুশরাফা। জাওয়াদ রুমে ছিল। শাশুড়ির কথার উত্তর না দিয়ে জাওয়াদের দিকে তাকাল। মায়ের আকস্মিক আক্রমণে জাওয়াদ ও হতভম্ব। নিজেকে ধাতস্থ করে মাকে বলল, আমি কাল অফিস থেকে এখানেই ফিরব মা, আর যাব না। মাইমুনা থামলেন না। রেগে মেগে ছেলেকে কতগুলো কথা শুনিয়ে চলে গেলেন। জাওয়াদ দীর্ঘশ্বাস ফেলল। এই প্রথম সে অনুরোধের সুরে বলল, তুমি মায়ের বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দিও না। মায়ের রাগটা একটু বেশি, তবে মনটা ভালো। জাওয়াদের এই বিচার ভয় পাওয়ার ব্যাপারটা বেশ ভালো লাগে মুশরাফার। ও হেসে ফেলল। হেসেই বলল, উনি আমার মা না? মায়ের বিরুদ্ধে কেউ বিচার দেয়? আমি তো দিই না। মুশরাফা আশ্বাস দিল।
তবে জাওয়াদ গ্রহণ করতে পেরেছে কি না বোঝা গেল না। সে চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। মুশরাফা নিজেকে পর্দায় ঢেকে বের হল। বসার ঘরে বেরোনোর সময় চোখাচোখি হতেই জাওয়াদের গম্ভীর্য চোখে পড়েছে। এই গাম্ভীর্যের কারণ দুটোই হতে পারে। মুশরাফা ধীর স্বরে জিজ্ঞেস করল, সাইলেন্ট মুডে বসে আছেন কেন? মুশরাফার অদ্ভুত কথা শুনে জাওয়াদ ওর দিকে দৃষ্টি ঘুরাল। সাইলেন্ট মুডে বসে থাকে কিভাবে? কি অদ্ভুত কথা! জাওয়াদ ভ্রু কুঁচকাল। তো আমি এখন রিংটোন মুডে গিয়ে চিল্লাব? চিল্লাবেন কেন? ভলিউম কমিয়ে বাবা, ভাইয়াদের সাথে কথা বলুন। চাইলে ভলিউম তার থেকেও কমিয়ে বউয়ের সাথে প্রেমালাপও করতে পারেন। বউ পাশে থাকলে কেউ চুপ থাকে? ফিসফিস করে বলল মুশরাফা। সামনের সিটে জিশান, জায়েদ বসা। কিছু বললেই শুনবে তারা। জাওয়াদ ও স্বর খাদে নামিয়ে বাঁকা স্বরে বলল, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এটা আমার প্রথম বিয়ে। সে হিসেবে অভিজ্ঞতা নেই। বউয়ের সাথে কেমন আচরণ করতে হয় জানা নেই আমার। সেই জন্যই আমি চুপ থাকি। দয়া করে আপনিও চুপ থাকুন এবং আমার মাথা খাওয়া থেকে বিরত থাকুন। মুশরাফা ও বলল, 5 টাকার কোচকচে নোটের মতো আমার ও বিয়ের অভিজ্ঞতা একবারেই নতুন। পঞ্চ ইন্দ্রিয় নড়াচড়া করেই পদক্ষেপ নিচ্ছি। আমার পঞ্চ ইন্দ্রিয় তাদের দেখা অভিজ্ঞতা থেকে বলছে, নতুন বউ পাশে থাকলে স্বামীর চুপ থাকা সাজে না। সুতরাং মুখে খই ফুটিয়ে আমাকে ধন্য করুন। রম্যক ভঙ্গিমায় বলল মুশরাফা। জাওয়াদের গম্ভীর্যটা টিকল না। চোয়াল কোমল হল। বিড়বিড় করে বলল, পাজি মেয়ে। সেই ক্ষণে জয়নাল আবেদিন ওকে ডেকে বললেন, জাওয়াদ, অনিক যাচ্ছে আমাদের সাথে? জাওয়াদ বলল, হ্যাঁ, মামা ওকে আলাদা করে বলেছেন। কথার পসরা আগাল। জাওয়াদ আর চুপ রইল না। ওকে স্বাভাবিক হতে দেখে হাফ ছাড়ল মুশরাফা। পথের শেষে গন্তব্য এল। নাজমুল সাহেবের বিল্ডিংয়ের সামনে গাড়ি থামল। অনিককে ও দেখা গেল। বাইরে থেকে আসছে। ওর হাতে 2টো প্যাকেট। কর্মজীবী মানুষ কারো বাসায় গেলে খালি হাতে যেতে পারে না। জয়নাল আবেদিন পথে এক গাদা ফলমূল, মিষ্টি কিনেছেন। প্যাকেটের সংখ্যা বেশি হওয়ায় সবার 2-3টা করে নিতে হল। মুশরাফার এক হাতে ট্রলি, অন্য হাতে মিষ্টির প্যাকেট নিতে চাইল। জয়নাল আবেদিন দিলেন না। 2টো বাড়তি প্যাকেট নিজে নিয়ে সামনে এগুলেন। নাজমুল সাহেবদের বিল্ডিংয়ে লিফট নেই। প্যাকেটগুলো নিয়ে উঠতে বেগ পেতে হচ্ছে সবাইকে। সবার চেয়ে বেশি কষ্ট হচ্ছে মুশরাফার। জিলবাবটা একটু বড় হওয়ায় পায়ে বাজছে, তার উপর ভারী ট্রলি। সবার শেষে ধীরে ধীরে উঠছে সে। পুরুষরা সবাই আগে উঠে গেছে। জাওয়াদ উঠে গিয়েছিল। আবার ফিরে এলো। 2 হাতের প্যাকেট এক হাতে নিয়ে খালি হাতে মুশরাফার হাত থেকে ট্রলিটা টেনে নিল। কোনো রা না করে সিঁড়ি বাইতে লাগল। মুশরাফা হকচকিয়ে বলল, এতগুলো নিতে পারবেন না আপনি। আমাকে দিন। জাওয়াদ ঘাড় ঘুরিয়ে বলল, নিজের আলখাল্লা সামলাও আগে, না হলে উষ্ঠা খেয়ে গুষ্ঠি ভুলে যাবে। জিলবাব যে পায়ে ভাজছিল, লোকটা খেয়াল করেছে। মুশরাফার অপ্রত্যাশিত ছিল ব্যাপারটা। চমকালো, থামকালো কিছুটা। ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল। বরাবরের মতো সেই হাসি চওড়া হতেই হল। জাওয়াদের হাঁটার গতি কমিয়ে দেয়া আর কয়েক কদম এগিয়ে ঘাড় ঘুরিয়ে মুশরাফাকে পরখ করা দেখে হাসিদের চওড়া না হয়ে উপায় রইল না। নাজমুল সাহেবের বাসায় হইচই কলরব। বিয়ের পর মেয়ে জামাই, শ্বশুর দেবর এসেছে। আপ্যায়নে ব্যস্ত পুরো পরিবার। নাজমুল সাহেব দুহাতে বাজার করেছেন,
ফরিদা সকাল থেকেই ব্যস্ত রান্নাঘরে। ফাবিহা এসেছে গতকাল, সেও মায়ের সাথে রান্নায় হাত দিয়েছে, ফাইজা ঘর গুছিয়েছে। কলিং বেলের শব্দ শুনে ফরিদা মেয়েকে রান্নাঘরে রেখে দ্রুত হেঁটে বসার ঘরে গেলেন। মুশরাফা মামিকে দেখে ধীর স্বরে সালাম দিল। ফরিদা ওকে দেখেই জড়িয়ে ধরলেন। আদুরে গলায় বললেন, কেমন আছে আমার মেয়েটা? আলহামদুলিল্লাহ, ভালো আছে, হেসে বলল মুশরাফা। জাওয়াদ পাশে দাঁড়িয়ে ভ্রু কুঁচকাল। সত্যিই ভালো আছে সে মামি শাশুড়িকে সালাম দিল, মামা শ্বশুরের সাথে কোলাকুলি করল। সবার সাথে কুশল বিনিময় করার পর ফরিদা প্রশ্ন করলেন, বেয়ান আর কাকন এলো না কেন? জাওয়াদ বাবার দিকে তাকাল, জয়নাল আবেদিন মুশরাফার দিকে। বাকি জিশান জায়েদ চুপ করে দাঁড়িয়ে আছে। মুশরাফা ধীর স্বরে বলল, মায়ের হাঁটুর জয়েন্টে ব্যথা, ডাক্তার বেশি হাঁটাহাঁটি করতে মানা করেছেন। মায়ের জন্যই ভাবি আসেনি। বাস্তবিকভাবেই মায়মুনার হাঁটুতে ব্যথা, ডাক্তারের কথাটাও মিথ্যা নয়। আর মায়মুনার ঝগড়ার জন্য কাকন আসেনি, এটাও সত্য। সে হিসেবে একটা কথাও মিথ্যা নয়। মুশরাফা শুধু ঘুরিয়ে বলেছে। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, বাঁচা গেল। ফরিদা আফসোস করলেন, আহারে, আল্লাহ ভালো করুক। মুশরাফা ভেতরে চলে গেল। বোরকা খুলে রান্নাঘরে ফাবিহার সাথে গল্পে বসল। নাস্তা দেয়া হল। বসার ঘরে বসা সবাই। আকস্মিক জয়নাল আবেদিন প্রশ্ন করলেন, মুশরাফার বাবা মাকে দেখছি না যে, উনারা আসেননি? এবার বাহানা দেয়ার পালা নাজমুল সাহেবের। তিনি ক্ষিপ্ত মনে বোনকে বকাঝকা করলেন। উত্তরটা সাজানো ছিল তার কাছে, তাই দিতে দেরি হল না। ফারুকী ভাইয়ের ব্যবসায় একটু ঝামেলা চলছে। ব্যবসায়িক কাজে লন্ডন গেছে। লায়লা সাথে গেছে, তাই আসতে পারেনি। উপস্থিত মহল কথাটা বিশ্বাস করলেন কি না বোঝা গেল না। তবে এ বিষয়ে আর কেউ প্রশ্ন করলেন না। জাওয়াদ ভ্রু কুচকাল কেবল। ভরপুর আয়োজনের মধ্য দিয়ে রাতের খাবার শেষ হল। খেয়েই জয়নাল আবেদিন দুই ছেলে আর নাতিকে নিয়ে বেরিয়ে পড়লেন। জাওয়াদ রয়ে গেল। মুশরাফা ওকে ঘুমানোর বিছানা ঠিক করে দিয়ে মামা মামির সাথে যে গল্পে বসেছে তার আর দেখা নেই। জাওয়াদ ঘুমিয়ে পড়ল। ফজর নামাজ পড়ার জন্য আজ জাগাতে হয়নি। নিজেই উঠে নামাজ পড়েছে। নামাজ পড়ে আবার ঘুমিয়েছে। সকালে ঘুম ভাঙতেই ভূত দেখার মতো চমকে গেল জাওয়াদ। ওর মনে হল এর চেয়ে বিস্ময়কর দৃশ্য দুটো নেই। ওর চোখের ঘুম উবে গেল। লাফিয়ে উঠে বসল, অবিশ্বাস্য চোখে চেয়ে রইল মুশরাফার দিকে। মুশরাফা ট্রেডমিলে হাঁটছে। পরনে ঢিলেঢালা লং টি শার্ট আর প্লাজো। গলায় ওড়না পেঁচানো, পায়ে ওয়াকিং শু। কানে হেডফোন গুজানো। মুখ দিয়ে আবার কি যেন বিড়বিড় করছে। ওর এই লুক দেখার জন্য প্রস্তুত ছিল না জাওয়াদ। ট্রেডমিল আর মুশরাফা, ব্যাপারটা হজম হচ্ছে না ওর। মেয়েটা এক্সারসাইজও করে। ওর হাঁটার গতি বেশ দ্রুত। 5 হবে বোধ হয়। ওর হাঁটা দেখে মনে হচ্ছে না আজ নতুন হাঁটছে, বরং মনে হচ্ছে বেশ অভ্যস্ত। আর এই পোশাকও পরে। বিয়ের পর থেকে ওকে ঢিলেঢালা থ্রিপিস পরতে দেখা গেছে। এসব টি শার্ট প্লাজো পরতে দেখা যায়নি। আজ পরল কেন? এগুলো ও কি জায়েজ? ইসলাম এত স্মার্ট? হাঁটার মাঝে খাটে নজর পড়ল মুশরাফার। কিছুটা চমকাল, তবে ভরকাল না। তৎক্ষণাৎ হাঁটা থামাল না। হাঁটতে হাঁটতে গতি কমাল।
ধীরে হাঁটল কিছুক্ষণ। তারপর দক্ষতার পরিচয় দিয়ে দ্বিতীয় দফায় গতি কমিয়ে বন্ধ করল। কান থেকে হেডফোন নামাল। সাইডে রাখা বোতল হাতে নিয়ে ট্রেডমিল থেকে নামতে নামতে বলল, এত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে? সবই 8:30 বাজে। জাওয়াদ ওকে অন্তর্ভেদী চোখে পরখ করছে। এই মেয়ে এত কিছু কিভাবে রপ্ত করেছে? জাওয়াদ প্রশ্ন করল, হঠাৎ ট্রেডমিল নিয়ে পড়লে কেন? মুশরাফা বোতলের ক্যাপ খুলে ট্রেডমিলের উপর বসল। বসে বলল, হঠাৎ না, বিয়ের আগে সকালে ট্রেডমিলে হাঁটা আমার নিত্য রুটিনে ছিল। শরীর ফিট ছিল। বিয়ের পর শুয়ে বসে খেয়ে ভুঁড়ি বেড়ে যাচ্ছে, আনফিট হয়ে গেছি। আজ ট্রেডমিল কাছে পেয়ে নিজেকে ফিট রাখার ক্ষুদ্র চেষ্টা করলাম আর কি। জাওয়াদ প্রশ্ন না করে পারল না, গুনাহ হবে না? না, বরং ইসলাম বলেছে নিয়মিত ব্যায়াম করতে, শরীর ফিট রাখতে। শরীর ফিট রাখার জন্য ব্যায়াম করা জায়েজ। ছেলে মেয়ে উভয়। তবে মেয়েরা পর্দার ভেতর থেকে ব্যায়াম করবে। বিবাহিতদের তো বিশেষভাবে বলেছে। বিবাহিতদের বিশেষভাবে কেন? জাওয়াদ ভ্রু কুচকাল। মুশরাফা পানি খেল। মুখ চেপে হেসে বলল, স্বামী স্ত্রীর সৌন্দর্য একে অপরের জন্য। নিজেকে ফিট এবং টিপটপ করে রাখতে বলেছে দুজনকে, যাতে একে অপরের প্রতি আকর্ষিত হয়। বেগানা কারো প্রতি আগ্রহ না জন্মে। এই জন্যই আপনাকে বলি ব্যায়াম করতে, হেলদি ফুড খেতে। অন্তত আমার মনোরঞ্জনের জন্য হলেও আপনার নিজেকে ফিট রাখা উচিত। নতুন কিছু জানল জাওয়াদ। কিছুটা বিস্মিত হল। পরবর্তী প্রশ্ন করল, এই ড্রেস আপ, এটাও জায়েজ? মুশরাফার চোখে মুখে দুষ্টুমি ফুটে উঠল। ও চোখ মেরে বলল, আপনার সামনে সব ড্রেস আপ জায়েজ? জাওয়াদ ভ্রু বাঁকিয়ে বিস্ময়ের সাথে বলল, সব? জাওয়াদকে যে বাঁকা ইঙ্গিত করেছে তা ঢের বুঝতে পারল মুশরাফা। ওর গাল লাল হল। দৃষ্টি সরাল। নিচের দিকে ফিরে বলল, হ্যাঁ সব। ইস্ট ওয়েস্ট সব কিছুই স্বামীর সামনে পরা যাবে। শরীয়তের বাসিক মূলনীতি লঙ্ঘন না হলে পরা যাবে। তবে ফাসেক মেয়েদের পোশাক না পরাই উত্তম। যেমন অনেক বেশি টাইট বা পাতলা হয় এমন ড্রেস আপ। এমন পোশাক মাহরামদের সামনেও না পরাই গায়রাতের পরিচয়। এই শর্ত মেনে পরা যাবে। এখানে উদ্দেশ্য হতে হবে শুধুমাত্র স্বামীর মনোরঞ্জন, আর কিছু নয়। জাওয়াদ মুগ্ধস্বরে বলল, ইসলাম তো দেখি স্বামীকে অনেক গুরুত্ব দিয়েছে। ব্যাপারটা সুন্দর। মুশরাফা গর্বিত গলায় বলল, আমার ইসলাম সুন্দর। সুন্দর তার বিধান। আপনি ইসলামের বিধানগুলো বিশ্লেষণ করলেই বুঝতে পারবেন। প্রতিটা বিধানের পিছনে চমৎকার একটা লজিক থাকে। মানুষ এই যুগে এসে স্মার্ট হচ্ছে, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে ইসলামের সাথে স্মার্ট হতে শিখিয়ে গিয়েছেন। মুশরাফার কথা বলার ভঙ্গি সুন্দর। কি সুন্দর গুছিয়ে কথা বলে। কথার বলার হেডফোনটা গলা থেকে টেনে খুলতে গেল। কোমরে বাঁধা মোবাইল ব্যাগে ফোন ছিল। হেডফোন টান লেগে ফোন থেকে খুলে গেল। জোরে কুরআন তেলাওয়াত বেজে উঠল। মানুষ ট্রেডমিলে হাঁটার সময় গান শুনে, এই মেয়ে কুরআন তেলাওয়াত শুনছে। তখন কুরআন শুনেই গুনগুন করছিল। কুরআন তেলাওয়াত করতে করতে ব্যায়াম। কি চমৎকার ব্যাপার। জাওয়াদ আবার অবাক হল। ইসলামের মতো মেয়েটাও স্মার্ট। ইসলাম মেয়েদের এমন স্মার্ট হতে শিখায়। প্রতি পদে পদে চমকপ্রদ তথ্য জানে জাওয়াদ। এই মেয়ে সত্যিই একটা মিস্ট্রি বক্স। সেদিন অফিস থেকে বাসায় চলে গেল জাওয়াদ। আর ফিরল না 2 দিন।
মুশরাফা ফোন দিয়ে খবর নেয়। ফজরের সময় কল দিয়ে জাগিয়ে দেয়। প্রথম দিন জাগিয়ে দিল, দ্বিতীয় দিন কল দিল না। জাওয়াদ নিজেই কল দিয়ে বলল, আমার সাদা পাঞ্জাবিটা কোথায় রেখেছ? মুশরাফা ঘুমের ঘোরেই হাসল। ঘুম জড়ানো গলায় বলল, অ্যালার্ম দিতে ভুলে গিয়েছিলাম, তাই নামাজের সময়টা টের পাইনি। জাওয়াদ স্বরে বিরক্তির আভা মিশিয়ে বলল, আমি পাঞ্জাবির কথা জানতে চেয়েছি। মুশরাফা ঠোঁট টিপে হেসে বলল, আপনি পাঞ্জাবির নয় আমার নামাজের খোঁজ নিতে ফোন দিয়েছে, আমার এমনটা কেন মনে হচ্ছে বলুন তো? জাওয়াদ বলল, কারণ তুমি দিন দিন পাগল হয়ে যাচ্ছ। পাগলরাই গ্রীষ্মে শীত খুঁজে, আর পাঞ্জাবিতে ঘুম। খট করে ফোন রাখল জাওয়াদ। মুশরাফা দমল না। মেসেজ করল, আমাকে পাগল বানানোর দায়টা কিন্তু আপনার। বাই দ্য ওয়ে, আপনার সাদা পাঞ্জাবি আপনি স্বেচ্ছায় সজ্ঞানে ওখানে রেখে গিয়েছিলেন। এখন অজ্ঞান হবার ভান করা মানুষটাকে ও কিন্তু আমি বাহানার পাগল বলতে পারি। উত্তর এলো না। মুশরাফা বাসায় যেতে সাধল কয়েকবার। জাওয়াদ সাফ জানিয়ে দিয়েছে সে আর যাবে না। নাজমুল সাহেব ফোন দিয়ে ও সাধলেন, জাওয়াদ অফিসের বাহানা দিল। নাজমুল সাহেব বৃহস্পতিবার বিকেলে ফোন দিয়ে রাতে অফিস থেকে ফিরতে বললেন। এবার কোনো বাহানা দিতে পারল না জাওয়াদ। অগত্যা যেতে হল। রাত হল পার। ফজর নামাজ মামা শ্বশুরের সাথে মসজিদে গিয়ে পড়ল। নামাজ থেকে ফিরে লম্বা হয়ে শুয়ে পড়ল। মুশরাফা নেই রুমে। বারান্দায় দাঁড়িয়ে সূর্যোদয় দেখছে। জাওয়াদ আকস্মিক ঢেকে উঠল, মুশরাফা, এদিকে এসো। মুশরাফা এলো। জাওয়াদ বলল, আমার মাথা ধরেছে, মাথাটা টিপে দাও তো। জাওয়াদকে কেমন উদ্ভ্রান্তের মতো দেখাচ্ছে। মুশরাফা ভ্রু কুঁচকে পাশে গিয়ে বসল। মাথায় হাত রাখতে গিয়ে টের পেল জাওয়ার গা কাঁপছে। চোখ মুখ ফ্যাকাশে হয়ে আছে। মুশরাফা আতকে উঠে বলল, আপনাকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে আপনার? জাওয়াদ চোখে মেলে তাকাল। ওর চোখ লাল হয়ে আছে। ওর রক্তিম দৃষ্টি দেখে মুশরাফা ভয় পেল। হলো কি লোকটার? মুশরাফা আলতো স্বরে বলল, কি হয়েছে আপনার? বলুন না। কোনো ঝামেলা হয়েছে? আমায় বলুন না, আপনাকে এমন দেখাচ্ছে কেন? আমার ভয় লাগছে। তীক্ষ্ণ যত্নবোধ মুশরাফার স্বরে। আতঙ্কে মেখে একাকার চোয়াল। জাওয়াদ চোখ বন্ধ করে ফেলল। মুশরাফার হাত দুটো চেপে নিজের মাথায় রেখে বলল, মাইগ্রেনের ব্যথাটা বেড়েছে, একটু মালিশ করে দাও, ঘুম দিল ঠিক হয়ে যাবে। কথাটা বিশ্বাসযোগ্য হল না মুশরাফার। মাইগ্রেনের ব্যথার মতো লাগছে না। এটা অন্য ব্যথা। কোনো ব্যথায় ব্যথিত উনি? মুশরাফা আলতো হাতে জাওয়াদের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। জাওয়াদের চোখ বন্ধ। গায়ের কাঁপুনি তখনও থামেনি, মুখভঙ্গি ও পরিবর্তন হয়নি। মুশরাফার চেহারায় আতঙ্কের রেখা, মনে মনে দোয়া পড়ছে। সে নিশ্চিত মাইগ্রেনের ব্যথা নয় এটা, মাইগ্রেনে ব্যথায় গায়ে কাঁপুনি দেয় না। মুশরাফা মাথায় হাত বুলাতে বুলাতে প্রশ্ন করল, মাইগ্রেনের ব্যথায় গায়ের কাঁপুনি হয় না? আপনার কি হয়েছে বলুন তো? কোথায় ব্যথা হচ্ছে? আমাকে বলুন। জাওয়াদ নিশ্চল শুয়ে রইল, উত্তর দিল না। মুশরাফা আবার বলল, আচ্ছা আপনি বসেন, আমি জমজমের পানি নিয়ে আসি। মুশরাফা উঠতে নিল। জাওয়াদ ওর হাত ধরে বসিয়ে বলল, কিছু আনতে হবে না, এমনিই ঠিক হয়ে যাবে, তুমি মাথা টিপে দাও। মুশরাফা আবার বলল, একবারে খাস নিয়তে,
দৃঢ় বিশ্বাসের সাথে জমজমের পানি পান করলে মনের আশা পূর্ণ হয়, সেই সাথে রোগ সারে। নিয়ে আসি না একটু? জাওয়াদ দিল না। অগত্যা ওকে থাকতে হল। জাওয়াদের মাথা টিপে দিল। মিনিট 5 গড়াল এভাবে। আকস্মিক জাওয়াদ উঠে বসল। বলল, আমি বাসায় যাব। মুশরাফা পরখ করল ওকে। ওর চোখ মুখ স্বাভাবিক, যেন কিছুই হয়নি। মুশরাফা প্রশ্ন করল, আপনার তো আজ থাকার কথা ছিল। জাওয়াদ বিরক্ত ভরা চোখে বলল, তোমাদের এখানে মশাগুলো ঠিক তোমার মতো, ভীষণ বিরক্ত করে। রাতে ঘুম হয়নি। বাসায় গিয়ে ঘুমাবো। আর আসবেন না? জাওয়াদ উত্তর দিল না। উঠে তৈরি হয়ে নিল। বিদায় বেলা ওকে দরজা অবধি এগিয়ে দিল মুশরাফা। দরজা বন্ধ করার সময় বলল, দুপুরে না হলে রাতের খাবারে যোগ দিয়েন। মামা মনে কষ্ট নিবেন। দেখা যাক। জাওয়াদ নিচে না গিয়ে উপরে গেল, অনিকের বাসায়। হেসে বলল, কিরে বিয়াত্তা ভদ্রলোক, কি খবর তোর? জাওয়াদ বিরক্তিতে ভ্রু কুচকাল, বউ নেই বাসায়। কোথায় একটু বন্ধুর বাসায় গিয়ে চিল করব। তার জো নেই। তুই শালা, থাকোস শ্বশুরের মাথার উপর। তোর বাসা বদলা। অনিক ও হেসে বলল, তুই এই বিল্ডিংয়ে বিয়ে করার পর ব্যাপক সুবিধা পাচ্ছি। নাজমুল আঙ্কেলের বাসায় ভালো মন্দ রান্না হলেই বক্স ভর্তি খাবার চলে আসে। সেই সাথে ফ্রি দাবাত সাবাত তো আছে। আমার মাসিক খাবার খরচ অর্ধেক বেঁচে যায়। একটা ফ্ল্যাট দেখেছি, খাবার টাকা দিয়ে ফ্ল্যাট কিনব। তারপর ওই বাসা ছাড়ব না, ফ্রিতে খেয়ে যাব। এত সুবিধা কই পাবো বল? বাসা বদলানো যাবে না। জাওয়াদ রেগে বলল, আমার চিল উড়াই নিয়ে তুই ফ্ল্যাট কিনবি? কিনাচ্ছি তোরে। আমি আজই মামিকে বলবো, তোর ডায়াবেটিস ধরা পড়ছে, মিষ্টি জাতীয় খাবার খাওয়া মানা। আর পাইলসের সমস্যা বেড়েছে। মশলা জাতীয় খাবার হারাম তোর জন্য। অনেক ক্ষুব্ধ হয়ে তাকালো, অল্প একটু খাবারের জন্য আমাকে পাইলস আর ডায়াবেটিসের রোগী বানিয়ে দিলই। তোর মতো বন্ধু শত্রুরও না হোক। যা, খাবো না তোর মামা শ্বশুরের বাসার খাবার। জাওয়াদ দায়সারাভাবে বলল, খাস না? চল এখন বেরোবো। কই যাবি? লং ড্রাইভে যাব। অনিক ওকে পরখ করল অন্তর্ভেদী নজরে। তারপর বলল, তুই কি কোনো কারণে আপসেট? জাওয়াদ সরাসরি উত্তর দিল না। বিরস মুখে বলল, কেমন যেন অশান্তি লাগছে। চল কোথাও গিয়ে ঘুরে আসি। অনিক কয়েকবার জিজ্ঞেস করল, জাওয়াদ মুখ খুলল। বার দুয়েক দীর্ঘশ্বাস ফেলল। নাজমুল সাহেব বাইরে থেকে এসে শুয়েছেন। উঠে জাওয়াদকে নাস্তার টেবিলে জাওয়াদকে খুঁজলেন। মুশরাফা চেয়ার টেনে বসে বলল, নামাজ থেকে ফিরেই উনার শরীর খারাপ হয়ে গেছে, তাই বাসায় চলে গেছেন। নামাজ পড়তে গিয়ে কোনো সমস্যা হয়েছিল মামা? কথা শুনে দুঃখিত হওয়ার কথা থাকলেও নাজমুল সাহেবকে একটুও ব্যথিত দেখাল না। উনি প্রশান্তিময় হাসি দিলেন। তাকে ভীষণ খুশি দেখাচ্ছে। হাসি থামিয়ে বললেন, কিছু হয়নি। বাসায় যাবে বলছিল। গেছে বোধ হয়। ফিরে আসবে আবার। মামা কিছু মনে করেননি, এতে স্বস্তি ফেল মুশরাফা। খাবার শেষ করে উঠে গেল। ফরিদা স্বামীকে পরখ করে বললেন, তোমাকে এমন খুশি দেখাচ্ছে কেন? মেয়ে বিয়ে দেওয়ার পর বাবা যখন নিশ্চিত হয় পাত্রটা ভালো পড়েছে, তার মেয়ের খেয়াল রাখবে, অতীতের কষ্ট ভুলিয়ে দিবে।
তখন বাবাদের খুশি হতে হয়। আবার হেসে বললেন নাজমুল সাহেব। ফরিদা চমকালেন। অবাক চোখে চাইলেন স্বামীর দিকে। তুমি সব বলে দিয়েছ? নাজমুল সাহেব সে উত্তর দিলেন না। হেসে বললেন, তখন তুমি যদি ওর মুখভঙ্গি দেখতে, খুশিতে মরে যেতে। আমরা এমন কাউকেই চেয়েছি ওর জন্য। অমীমাংসিত রহস্যের সাথে পাল্লা দিয়ে এগুচ্ছে সময়। মুশরাফা এখনো ভেবে উঠতে পারছে না, জাওয়াদের হয়েছেটা কি। বুদ্ধিদীপ্ত মস্তিষ্ক ও যেন কাজ করছে না। আন্দাজ করতে পারছে না কোনো কারণ। কি হতে পারে? এখন কেমন আছে? বেশ কয়েকবার ফোন দিল, জাওয়াদ ধরল না। দুপুরের পর মুশরাফা ভিডিও কল দিল। জাওয়াদ তখন জুমার নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়েছে। এখানে অনেক মানুষ। জাওয়াদ ফোন ধরল না। মানুষ কমে এলো। ওরা মসজিদ থেকে বেরিয়ে হাঁটা ধরল। মসজিদের সামনে বিশাল খালি মাঠ। চারপাশে গাছ, জায়গাটা নিরিবিলি। জাওয়াদ জায়গাটা পরখ করতে করতে অনিককে বলল, তুই দাঁড়া, আমি কথা বলে আসি। অনিক সায় জানালো। জাওয়াদ একটা গাছের নিচে দাঁড়াল। চারদিকে চোখ বুলাল কেউ আছে কিনা, না নেই। নিশ্চিত হয়ে কল ব্যাক করল। মুশরাফা ওর কলের অপেক্ষাতেই ছিল। স্বস্তির নিঃশ্বাস ফেলে কল ধরল। মিষ্টি সুরে বলল, আসসালামু আলাইকুম। আপনি ঠিক আছেন? কল দিলাম ধরলেন না কেন? এখন কেমন আছেন? মাথা ব্যথা কমেছে? উদ্বিগ্ন হয়ে প্রশ্নঝুলি খুলে বসল মুশরাফা। রোদের চটা পড়ছে। তাকানো যাচ্ছে না। জাওয়াদ চশমা পরে নিল। তারপর ফোন বাঁকিয়ে তাকালো ফোনের দিকে। অন্তর্ভেদী চোখে মুশরাফার কপালের চিন্তার ভাঁজ, উদ্বিগ্ন চোখ পরখ করল। ধীর স্বরে বলল, আমি ঠিক আছি। অন্তত একটা ফোন বা মেসেজের রিপ্লাই দিতে পারতেন। কাতর গলায় বলল মুশরাফা। জাওয়াদ বলল, ফোনে চার্জ ছিল না। মুশরাফা লম্বা শ্বাস নিল। তারপর বলল, খেয়েছেন কিছু? যাচ্ছি। খাওয়া শেষে চা কফি, চকলেট ফ্লেভারের কিছু নিবেন না। মাইগ্রেনের ব্যথা বাড়বে। মুশরাফা ল্যাপটপ খাটে কোলে বালিশ নিয়ে বসে কথা বলছে। বালিশের উপর কনুই ঠেকিয়ে হাতের তালুতে মুখ রেখে, গালে হাত দিয়ে এটা সেটা বলছে। হাফ হাতা হওয়ায় হাতের কনুইর আশপাশে বেশ কটা কালসিটে দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। আকস্মিক দাগগুলোয় চোখ পড়ল জাওয়াদের। তৎক্ষণাৎ চোখে ভাসল মুমূর্ষু অবস্থায় হাসপাতালের বেডে বসে থেকে মুশরাফার চেহারাটা। গা শিউরে উঠল ওর। বলল, আমার জন্য চিন্তা করতে হবে না। খেয়ে ঘুমাও। মুশরাফা এলেই নাজমুল সাহেব ওকে নিয়ে ঘুরতে বের হন। আজ ফাবিহা ও আছে। ভাবলেন সবাইকে নিয়ে কোথাও গিয়ে ঘুরে আসবেন। দুপুরের খাবার টেবিলে জানালেন খবরটা। মুশরাফার মনে আক্ষেপ জাগল, যদি জাওয়াদও যেত। মুখ ফুটে কিছু বললেন না। বিকেলে ওরা ফুলের সমারোহ এক বাগান বাড়িতে ঘুরতে গেল। সবাই আছে, তবুও মুশরাফার একা একা লাগছিল। মানুষের শূন্যতা ওকে পোড়াচ্ছিল। ফাইজা এসেই ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়েছে। বাকিরা সবাই ঘুরে ঘুরে দেখছে। কিছুক্ষণ হেঁটে নাজমুল সাহেব আর ফরিদা হাঁফিয়ে উঠল। কিছুদূর পর পর বসার বেঞ্চ আছে। তারা বেঞ্চে বসে পড়লেন। ফাবিহা আর মুশরাফা ঘুরে ঘুরে দেখছে। ফাইজা ও যোগ দিয়েছে ওদের সাথে। ফাইজা জিজ্ঞেস করল, হানিমুনে যাচ্ছ না আপু?
মুশরাফা খানিক চুপ থেকে বলল, যাব ইনশাআল্লাহ। ফাবিহা বলল, জাওয়াদকে কল দিয়ে আসতে বল। নবদম্পতির একটু ঘোরাঘুরি হয়ে যাক। মুশরাফা কি বাহানা দিবে খুঁজে পেল না। ওকে সাধলে ও আসবে না। সত্য ও বলতে পারল না, মিথ্যা তো পারলি না। চুপ রইল। খানিক পরে ফাইজা বলল, তোমার একাকিত্ব কাটাতে ভাইয়া এসে হাজির। মুশরাফা চমকে তাকাল। জাওয়াদ নাজমুল সাহেব আর ফরিদার সাথে কথা বলছে। মুশরাফা অবিশ্বাস্য চোখে চাইল। উনি সত্যিই এসেছেন। মুশরাফার বোরকাটা দেখলেই ওর মুখ গম্ভীর হয়ে যায়, এখন সেই বোরকার সাথে থাকতে হবে জেনে ও এসেছেন। ফাবিহা বলল, চল ওদিকে। সবাই মিলে জাওয়াদদের কাছে গেল। মুশরাফা অবাক চাহনি দিল। জাওয়াদ তাকাল না। ফাইজা চট করে বলে ফেলল, ভাইয়া এসে গেছে রাফাপু, এবার একটু হাসো। তারপর জাওয়াদের উদ্দেশ্যে বলল, ভাইয়া জানেন রাফাপু এতক্ষণ মন খারাপ করেছিল। আপনাকে মিস করছিল। মামা মামির সামনে এভাবে বলায় লজ্জা পেল মুশরাফা। ইতিউতি করল। জাওয়াদ চোখ তুলে তাকাল, মুশরাফার চোখে চোখে রেখে ভ্রু কুচকাল। মুশরাফা ঘাড় ঘুরিয়ে অন্যদিকে তাকাল। ফাবিহা মিটিমিটি হাসছে। নাজমুল সাহেব আর ফরিদা ইতস্ততবোধ করে উঠলেন। নাজমুল সাহেব উঠে বললেন, তোমরা বসো, আমি কিছু অর্ডার দিই। একটা ফুচকাওয়ালা দেখা গেল। ফাইজা এক প্রকার লাফিয়ে উঠে বলল, ফুচকা খাবো বাবা। নাজমুল সাহেব মুশরাফাকে জিজ্ঞেস করলেন, তুই কি খাবি? মুশরাফাও ফুচকার কথা বলল। সবাইকে জিজ্ঞেস করে অর্ডার দেয়া হল। 3 প্লেট ফুচকা আর 3 প্লেট চটপটি। খাবার এলো। জাওয়াদ অন্তর্ভেদী চোখে চেয়ে রইল। চারপাশে মানুষের ভিড়। এত মানুষের সামনে মুশরাফা খাবে কিভাবে, এটাই দেখার বিষয়। ফরিদা বেঞ্চে বসা ছিলেন। নাজমুল সাহেব উনার হাতে চটপটি প্লেট তুলে দিতেই উনি দাঁড়িয়ে গেলেন। মুশরাফাকে বসতে বললেন। মুশরাফা চুপচাপ বসে গেল। ফরিদা মুশরাফার সামনে এসে দাঁড়ালেন। চটপটির প্লেট হাতে নাজমুল সাহেব ও ফরিদার পাশে দাঁড়ালেন। ফুচকার প্যাকেট প্লেট হাতে ফাবিহা এসে দাঁড়াল ফরিদার অন্য পাশে। ফাইজাও যোগ দিল। নাজমুল সাহেব জাওয়াদকে মুশরাফার পাশে দাঁড় করালেন। মুশরাফা নিকাব খুলে একটা ফুচকা মুখে নিল। সবার খাওয়া শুরু হল। জাওয়াদ অবাক হয়ে চাইল। মুশরাফাকে ঘিরে দাঁড়ানো সবাই। ওকে বাইরে থেকে দেখা যাচ্ছে না। সবার হাতে খাবার প্লেট, খেতে খেতে কথা বলছে। বাইরে থেকে মনে হবে একটা গ্রুপ গোল হয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। কি চমৎকার পদ্ধতি! মুশরাফার পর্দা রক্ষার জন্য এদের পদক্ষেপটা ভালো লাগলো জাওয়াদের। পর্দা রক্ষা করেও পাবলিক প্লেসে যে খাওয়া যায় আজ না এলে জানত না ও। কি সুন্দর! মেয়েটা উৎফুল্লতার খাচ্ছে খাচ্ছে, এতে যেন সে অভ্যস্ত। খাওয়া শেষ হল, মুশরাফা আবার নিকাব করে ফেলল। সবাই প্রাণ খুলে ঘুরছে। সবার মাঝখানে মুশরাফা। হাজার লোকের ভিড়। ধাক্কা লাগছে লাগছে। নাজমুল সাহেব ডাল হয়ে ওকে পার করছেন, কারো সাথে লাগতে দিচ্ছেন না। ওর পর্দা লঙ্ঘন যাতে না হয় তার খেয়াল রাখছে সবাই। ওকে সবাই আগলে রাখছে। মজা করছে, খাচ্ছে। পর্দা নিকাব কোনো বাধা হয়ে দাঁড়াচ্ছে না। এদের দেখে মনে হচ্ছে পর্দা কোনো ইস্যুই না। জাওয়াদ অবাক হয়ে দেখে গেল, শিখে গেল নতুন কিছু। প্রশ্ন জাগল মনে, আমাকে ও এমন ঢাল হওয়া উচিত। ফাবিহা ওদের স্পেচ দিল। বাবা মাকে ইশারা করে সরে গেল। অন্যদিকে চলে গেল সবাই।
মুশরাফা ওর দিকে হাত বাড়িয়ে বলল, হাঁটবেন আমার সাথে? জাওয়াদ হাত ধরল না, হাঁটা ধরল। সময় গড়ানোর সাথে সাথে মানুষের ভিড় বাড়ছে। ভিড়ের কাছে গিয়ে জাওয়াদ নিজেই হাত ধরল, বলল, একা হাঁটবে না, হারিয়ে গেলে সবাই আমাকে দোষ দিবে। মুশরাফা হাসল, হাতে হাত রেখেই এগুলো। ঘুরে ফিরে ওরা রেস্টুরেন্টে গেল। প্রবেশ পথের একটা টেবিলে এক দম্পতি বসে আছে। মেয়েটা শাড়ি পরেছে, ছেলেটা পাঞ্জাবি। হাতে হাত বসে হেসে গল্প করছে। হুট করেই ওর আফসোস হল, ও কখনো ওর স্ত্রীর সাথে এভাবে বসে খেতে পারবেন? ওর স্ত্রী তো শাড়িই পরে না, সাজেও না। এই ইচ্ছেটা বোধহয় অপূর্ণ রয়ে যাবে। এক দীর্ঘশ্বাস ফেলল ও। এবার গোয়েন্দা চোখে তাকাল মুশরাফা সবার মাঝে কিভাবে খায় দেখার জন্য। জাওয়াদ একটা টেবিলে বসতে গেলে নাজমুল সাহেব বললেন, 2 মিনিট অপেক্ষা করো বাবা, বলে উঠে গেলেন। কৌতূহল বশত জাওয়াদ ও গেল পিছু। ওকে অবাক করে দিয়ে নাজমুল সাহেব একটা কেবিন বুক করলেন। জাওয়াদ জিজ্ঞেস করল, কেবিন বুক করলেন কেন মামা? টেবিল তো খালিই ছিল। নাজমুল সাহেব হেসে বলল, এখানে বসে খেতে গেলে রাফার পর্দা লঙ্ঘন হবে। নিকাবের ভেতরকে খেতে চাইলে ও স্বস্তিতে খেতে পারবে না। তাই আমরা যখনই আসি কেবিন বুক করে নিই। নাজমুল সাহেব কথার ভাঁজে জাওয়াদকেও একটা ইঙ্গিত দিলেন। জাওয়াদ বুঝল এবার। কেবিনে গিয়ে বসল সবাই। মুশরাফা নিকাব খুলে ফেলেছে। সবার সাথে গল্প করছে। চিকেন শর্মা, চিজ পাস্তা, বড় সাইজের পিৎজা অর্ডার করা হয়েছে। অর্ডার এলো। মুশরাফা বাসায় থাকার মতো নিঃসংকোচে খেতে শুরু করল। জাওয়াদ ওর পাশেই বসা। চিকেন শর্মায় কামড় বসিয়ে বলল, এখানকার চিকেন শর্মা ভীষণ মজা, টেস্ট করে দেখুন। জাওয়াদ পড়তে পড়তে নতুন তথ্য জানতে পারছে। রেস্টুরেন্টে বসে এভাবেও খাওয়া যায়? আজ অবাক হওয়ার পালা ওর। বিস্ময়ের সাথে মুখে নিল। আসলেই টেস্ট ভালো। এই মেয়ের রেস্টুরেন্টে আসা হয় তবে। সাদাফের কথাটা ভুল প্রমাণ হল। খাওয়া দাওয়া শেষে রেস্টুরেন্টে বের হল সবাই। জাওয়াদ মুশরাফা পিছনে আসছে। বাকিরা আগে আগে হাঁটছে। একটা লোক ফোন টিপতে টিপতে এগিয়ে আসছে। কয়েক কদম বাড়ালেই মুশরাফার সাথে ধাক্কা লাগবে। জাওয়াদ দেখল ব্যাপারটা। লোকটা কাছাকাছি আসতেই বলল, ভাই, সাবধানে হাঁটেন। লোকটা ফোন থেকে চোখ তুলে তাকাল। পরিস্থিতি বুঝে সরি বলে পাশ কাটল। মুশরাফা মুচকি হাসল। বলল, এখন বাসায় যাবেন না? না, এক বন্ধুর হলুদ, ওখানে যাব। ফিরবেন কখন? রাত হবে। একটু তাড়াতাড়ি ফিরবেন। কেন? আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? অবাক হল জাওয়াদ। মুশরাফা হেসে বলল, হ্যাঁ। জাওয়াদ বিড়বিড় করে বলল, তোমার প্রতি পদে পদে সারপ্রাইজ হচ্ছি। আবার ঘটা করে কি সারপ্রাইজ দিবে? তুমি মেয়েটাই তো একটা সারপ্রাইজ। মুখে বলল, কি সারপ্রাইজ? এলেই দেখতে পাবেন। চলবে।